সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকের ম্যাথ ক্লাসে নবম দশম শ্রেণী গণিতের বিস্তার ও পরিমাপ এর কোশ্চেন 5 নম্বর সহজের সমাধান দেব। তাহলে দেখো, দেওয়া আছে থানা স্বাস্থ্যকেন্দ্রের বহির্বিভাগ চিকিৎসা সেবা নিতে আসা কোনো একদিনের রোগীর সংখ্যার তথ্য নিম্নরূপ। এখানে রোগীর বয়স দেওয়া আছে এবং রোগীর সংখ্যা দেওয়া আছে একদিনেরটা। এখানে নম্বর ক, ভেদাঙ্কের মান কখন সর্বনিম্ন হয় ব্যাখ্যা করো। আমরা ভেদাঙ্কের মান কখন সর্বনিম্ন হবে সেটা ব্যাখ্যা করব। তাহলে আমরা ভেদাঙ্কের সূত্র থেকেই ব্যাখ্যা করতে পারি। তাহলে লিখি নম্বর 5 এর ক, এখানে দেখো ভেদাঙ্কের মান সর্বনিম্ন। তাহলে আমরা জানি ভেদাঙ্কের সূত্রটি, তাহলে লিখব আমরা জানি ভেদাঙ্ক ইকুয়াল 1/n সামেশন, এখানে n, এখানে i ইকুয়াল 1 হবে, এখানে x মাইনাস x বার, এখানে xi আমরা লিখতে পারি xi মাইনাস x বার, এখানে ব্র্যাকেট পরিষ্কার দেই। দেখো এখানে xi এবং x বারের মান যখন কাছাকাছি হবে তখন ভেদাঙ্কের মান সর্বনিম্ন হবে। তাহলে লিখি এখানে x সাব i এর মান গাণিতিক গড়, এটাকে গাণিতিক গড় বলা হয়। তাহলে এর মান গাণিতিক গড় x বার এর অধিক কাছাকাছি হলে, x বার এর অধিক কাছাকাছি হলে ভেদাঙ্কের মান সর্বনিম্ন হয়। এখানে x অফ i এর মান গাণিতিক গড় x বার এর অধিক কাছাকাছি বা অধিক নিকটবর্তী হলে ভেদাঙ্কের মান সর্বনিম্ন হয়। এখন ব্যাখ্যা করতে বলছে, ব্যাখ্যা। তাহলে লিখি ব্যাখ্যা, এতকে তুলনা করে লিখি x সাব i মাইনাস x বার অর্থাৎ গাণিতিক গড়, এটা হচ্ছে x হোল স্কয়ার, এতকে তুলনা করে উপরোক্ত তথ্য এতকে তুলনা করে উপরোক্ত তথ্য এর সত্যতা যাচাই করতে পারি, ব্যাখ্যা করতে পারি। এখানে যেহেতু ব্যাখ্যা লেখা আছে তাহলে ব্যাখ্যা করতে পারি। x সাব i এর মান x বার এর যত কাছাকাছি হবে, x সাব i এর মান x বারের যত কাছাকাছি হবে ভেদাঙ্কের মান তত সর্বনিম্ন হবে। ভেদাঙ্কের মান তত সর্বনিম্ন হবে যখন x অফ i ইকুয়াল x বার, যখন x অফ i ইকুয়াল x বার হয়, x বার অর্থাৎ x অফ i ও x ইকুয়াল x বার অর্থাৎ দুইটির মান সমান হয় অর্থাৎ x অফ i এবং x বার এর মান একই হলে ভেদাঙ্ক শূন্য হবে। সুতরাং ভেদাঙ্কের সর্বনিম্ন মান শূন্য, সুতরাং ভেদাঙ্কের সর্বনিম্ন মান শূন্য। অর্থাৎ কোনো উপাত্তের সেটে সবগুলো উপাদান একই হলে লিখি অতএব কোনো উপাত্তের সেটে সবগুলো উপাদান একই হলে, যদি সবগুলো উপাদান একই হয় তাহলে ভেদাঙ্ক শূন্য হবে। একই হলে ভেদাঙ্ক শূন্য হবে। আশা করি বুঝতে পেরেছ। অর্থাৎ খ নম্বরের প্রশ্নের প্রথমে আমাদের ভেদাঙ্ক কী অর্থাৎ যে সূত্রটি, সেই সূত্রটি লিখতে হবে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি xi এবং x বার অর্থাৎ x বার অর্থাৎ গাণিতিক গড়, xi এবং x বার গাণিতিক গড় যদি অধিক কাছাকাছি হয় তাহলে ভেদাঙ্ক সর্বনিম্ন হবে। যখন দুইটি সমান হবে মান xi এবং x বারের অর্থাৎ গাণিতিক গড় যদি সমান হয় xi এর মান, তখন ভেদাঙ্ক শূন্য হবে। আর ভেদাঙ্ক শূন্য হলে তাহলে উপাদানের এই ভেদাঙ্ক শূন্য এর যে সর্বনিম্ন কোনো মান নেই। অতএব ভেদাঙ্ক উপাত্তের সেটের সবগুলো উপাদান একই হলে ভেদাঙ্ক শূন্য হবে। আশা করি বুঝতে পেরেছ। এরপর দেখো নম্বর খ, দেখো এখানে উপাত্তের গড় ব্যবধান ও পরিমিত ব্যবধান নির্ণয় করে তুলনা করো।
এখানে আমাদের গড় ব্যবধান ও পরিমিত ব্যবধানের সারণী তৈরি করতে হবে। তাহলে দেখো নম্বর খ, 5 নম্বর খ, এখানে লিখতে পারি গড় ব্যবধান ও পরিমিত ব্যবধানের সারণী নিম্নরূপ। লিখি গড় ব্যবধান ও পরিমিত ব্যবধানের সারণী নিম্নরূপ। দেখো সারণী আমরা নির্ণয় করব। এখানে দেখো বয়স দেওয়া আছে, রোগীর সংখ্যা দেওয়া আছে। লিখি বয়স। এখানে এটাকে শ্রেণী সীমা বা শ্রেণী ব্যবধান বলা হয়। বয়সটা ব্র্যাকেটে শ্রেণী ব্যবধান লিখে দেই। শ্রেণী ব্যবধান, এটাকে শ্রেণী ব্যবধান বা শ্রেণী সীমা আমরা বলতে পারি। এরপর কি রোগীর সংখ্যা, রোগীর সংখ্যা, আমরা রোগীর সংখ্যাকে গণসংখ্যা লিখতে পারি। তাহলে লিখি এখানে রোগীর সংখ্যা ব্র্যাকেটে গণসংখ্যা। গণসংখ্যাকে এফ দ্বারা প্রকাশ করতে পারি। এফ, আমরা রোগীর সংখ্যাকে এফ দ্বারা প্রকাশ করব, রোগীর সংখ্যা এফ। এবং এখানে যে শ্রেণী ব্যবধান বা বয়স, এর মধ্যবিন্দুকে এক্স সাব আই দ্বারা প্রকাশ করব। তাহলে শ্রেণীর মধ্যবিন্দু লিখি, শ্রেণীর মধ্যবিন্দু এক্স সাব আই দ্বারা প্রকাশ করলাম শ্রেণীর মধ্যবিন্দুকে, এবং রোগীর গণসংখ্যাকে এফ দ্বারা প্রকাশ করেছি। এরপর এফ এবং এক্স সাব আই, বা এখানে এটা এক্স দিয়েও আমরা প্রকাশ করতে পারি, এক্স সাব আই না দিয়ে। এখানে যখন এক্স সাব আই দিব তখন এখানে এক্স সাব আই, আর এখানে যদি এক্স সাব আই না দেই তাহলে এখানে এক্স সাব আই দেওয়া যাবে না, অর্থাৎ এক্স লিখতে হবে, অর্থাৎ এফ এক্স লিখলাম। এরপর এক্স মাইনাস এক্স বার এর মডুলাস, এখানে এফ মডুলাস এক্স মাইনাস এক্স বার মডুলাস শেষ করি। এরপর এফ, এখানে ব্র্যাকেট দেই, মডুলাস এক্স মাইনাস এক্স বার, এখানে মডুলাস শেষ করি, এখানে ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার দেই। এটা আমরা নির্ণয় করব। দেখো তাহলে এখানে বয়স কি 0 থেকে লিখি, 0 থেকে 15, এরপর 15 থেকে 30, 30 থেকে 45, 45 থেকে 60, 60 থেকে 75, এবং 75 থেকে 90। এটা দেওয়া আছে বয়সের শ্রেণী ব্যবধান, বয়সের সীমাটা দেওয়া এখানে। এখন রোগীর সংখ্যা, এখানে লিখেছি রোগীর সংখ্যা, এটাকে এফ দ্বারা প্রকাশ করেছি। রোগীর সংখ্যা কত? এখানে 0 থেকে 15, এখানে আছে 15 জন, এরপর হচ্ছে 4, 5, 9, এটা হচ্ছে 9, এরপর হচ্ছে 7, এখানে সর্বশেষ 10। এখন শ্রেণীর মধ্যবিন্দু দেখো, এখানে 0 থেকে 15 পর্যন্ত এখানে 15টি অঙ্ক সংখ্যা, অর্থাৎ সুতরাং এই 15কে 2 দ্বারা ভাগ করে আমরা মধ্যবিন্দু নির্ণয় করতে পারি। তাহলে কত হবে মধ্যবিন্দু? এখানে মধ্যবিন্দু 7.5 এটা হবে। তাহলে এখানে মধ্যবিন্দু কত হলো? 7.5। এটার মধ্যবিন্দু আমরা নির্ণয় করব। দেখো এটা থেকে এটা আমরা দুইভাবে করতে পারি মধ্যবিন্দু নির্ণয়। আমরা এটার পরে যেমন এই সংখ্যাটাকে যদি যোগ করি, তখন এই যে 15-এর সাথে 7.5 যোগ করি তখন মধ্যবিন্দু পাবো, অথবা এটার সাথে এটা যোগ করে 2 দ্বারা ভাগ করব। তাহলে এটার সাথে এটা যোগ করলে কত হবে? এখানে দেখো এই 45 আছে, সুতরাং 45 পাবো। 45কে যদি 2 দ্বারা ভাগ করি এর অর্ধেকটা লিখব, অর্থাৎ 22.5 এটা হবে। দেখো আমরা ক্যালকুলেটর ব্যবহার করে দেখি, অথবা আমরা এই যে 15-এর সাথে যদি এটা প্লাস করি তখনও এটা হবে 22.5। এটা ব্যবহার করি। এখানে 15 প্লাস 30 ইকুয়াল 45 হলো। এখন ডিভাইডেড 2 ইকুয়াল 22.5। এখন এই 22.5-এর সাথে যদি 7.5 আমরা প্লাস করি, আবার পরেরটি পাবো। এভাবে করে আমরা বের করতে পারি, প্লাস 7.5। এরপর আমরা কি করব? দেখো এখানে 45
এবং এখানে 30 আছে, এই দুটো প্লাস করি। 30 প্লাস 45 ইকুয়াল দেই, এরপরে আমরা ভাগ দেব, ভাগ 2 ইকুয়াল দেই, কত হলো 37.5। 37.5 অর্থাৎ এখানে এই যেই অঙ্কটি এটার সাথে এই যে প্রথম শ্রেণীর যে প্রথম অর্থাৎ শ্রেণীসীমার প্রথম সর্বনিম্ন মান থাকে, প্রত্যেকটা শ্রেণীর সর্বনিম্ন মান থাকে, সেই সর্বনিম্ন মানের সাথে 7.5 যখন প্লাস করব তখন আমরা এই শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয় করতে পারি। তাহলে দেখো এখানে 30 সাথে যদি 7.5 প্লাস করি তাহলে 37.5 এটা পাবো। তদ্রূপ এই 45 সাথে 7.5 প্লাস করি 52.5। 45 সাথে 60 প্লাস করলে 2 দ্বারা ভাগ করলে এটা পাই, অর্থাৎ 52.5। অথবা এটার সাথে যদি 7.5 প্লাস করি তখনও এটা পাবো। আবার এখানে এটার সাথে এটা প্লাস করে 2 দ্বারা ভাগ করি, অথবা এটার সাথে 7.5 প্লাস করি, অর্থাৎ সর্বনিম্ন শ্রেণীর সর্বনিম্ন মানের সাথে 7.5 প্লাস করলেও পাবো। এখানে দেখো 60 আছে, এর সাথে প্লাস 7.5 ইকুয়াল দেই, তখন কি হবে 67.5, অর্থাৎ লিখতে পারি 67.5। এরপর এই 75 সাথে 7.5 প্লাস করি, 75 প্লাস 7.5 ইকুয়াল দেই 82.5। তাহলে আমরা এবার পেলাম 82.5। এটা হচ্ছে শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয় করেছি। এরপর দেখো এখানে এফ এক্স, অর্থাৎ এই এফ এর সাথে এক্স এর ইনটু হবে, এটার সাথে এটা গুণ করে এখানে আমরা লিখব। তাহলে এখানে শ্রেণীর মধ্যবিন্দুর সাথে এখানে রোগীর সংখ্যা বা গণসংখ্যা গুণ করি। 15 ইন্টু 7.5 ইকুয়াল 112.5। এটা হলো। তদ্রূপ ক্যালকুলেটর ব্যবহার করে একইভাবে গুণগুলো সম্পূর্ণ করি। সর্বশেষ 82.5 ইন্টু 10 অর্থাৎ 825 হবে। এখানে এরপরে 0.0 আমরা দিতে পারি, অর্থাৎ সমতা করার জন্য 0.00 এখানে দিতে পারি। যেমন এটি পূর্ণ সংখ্যা, এখানে 0.0 দিতে পারি, এখানে 0.0 দিতে পারি, কারণ পয়েন্টের পরে একটি অঙ্ক আছে তাই, অর্থাৎ দশম অংশ আছে তাই। দেখো এরপর হচ্ছে x মাইনাস এক্স বার। এখানে এক্স বার অর্থাৎ আমাদের এখানে এটার এক্স বার নির্ণয় করতে হবে, অর্থাৎ এটাকে প্লাস করতে হবে, তখন এক্স বার হবে প্লাস করে। আমরা এখানে দেখতে পাচ্ছি 1 2 3 4 5 6 অর্থাৎ 6টি। আবার এখানে গণসংখ্যা কত, সেটা রোগীর সংখ্যা বা গণসংখ্যা, এটা আমরা বের করব। তাহলে দেখো লিখি, রোগীর সংখ্যাকে বা গণসংখ্যাকে এন দ্বারা প্রকাশ করা হয়। এখানে ক্যাপিটাল লেটার এন লিখি, এন ইকুয়াল কত হবে, এটাকে সমষ্টি, অর্থাৎ এখানে সামেশন, এখানে এন লিখতে পারি, এখানে আই ইকুয়াল 1 লিখতে পারি, এখানে এফ লিখতে পারি, ইকুয়াল দেই, এটা কত হয় সেটা আমরা বের করি। আমরা এগুলো ক্যালকুলেটর ব্যবহার করি। এখানে 15, এখানে 5 অর্থাৎ 20, এটা হলো। এফ হচ্ছে 10, 30, এটা প্লাস করি। দেখো এখানে আমরা পেয়েছি 20, এর সাথে 10 প্লাস করলাম, কত হলো 30, অর্থাৎ এটা আমরা হিসাব করলাম এবং এটা হিসাব করেছি। এখন এটার সাথে এটা প্লাস করি, তাহলে 16 এবং এই 4 প্লাস করি 20, অর্থাৎ 30-র সাথে 20 প্লাস করলে 50 হবে। এখানে 50 পেলাম, অর্থাৎ এন ইকুয়াল এখানে পেয়েছি 50। এখানে কতটি 1 2 3 4 5 6, এন ইকুয়াল 50 পেলাম। এফ এক্স এর মান থেকে আমরা এই যে মানগুলো যে পেয়েছি, এই মান থেকে আমরা গাণিতিক গড় অর্থাৎ এক্স বারের মান নির্ণয় করব। তাহলে কী হবে, এক্স বার ইকুয়াল এখানে সামেশন, এখানে এন, এখানে আই ইকুয়াল 1, এখানে এফ এক্স বাই এন হবে। অর্থাৎ এই যে
মানগুলো পেয়েছি এগুলোর আমরা সমষ্টি নির্ণয় করব এবং এন দ্বারা, এন হচ্ছে 50 দ্বারা ভাগ করব, সেটাই পাবো। ভাগ করলে যেটা হবে সেটা আমরা নির্ণয় করি। তাহলে কি হয় দেখো, ইকুয়াল দেই, এখানে আমরা ক্যালকুলেটর ব্যবহার করি। এর সমষ্টি ক্যালকুলেটর ব্যবহার করে পাই 2160 বাই এন এর মান পেয়েছি এখানে 50। এখন ভাগ দেই, ভাগ দিলে যেটা পাবো সেটা লিখে দেই, ইকুয়াল দেই 43 ক্যালকুলেটর ব্যবহার করে পেয়েছি 43.2, এটা দ্বারা ভাগ করে। এরপর দেখো এখানে যখন এক্স বার অর্থাৎ গাণিতিক গড় নির্ণয় করেছি, এখন এক্স থেকে এই গাণিতিক গড় অর্থাৎ এই 43.2 এটা আমরা মাইনাস করব। অর্থাৎ এখানে 7.5 থেকে 43.2 এটা মাইনাস করি, এটা ক্যালকুলেটর ব্যবহার করে সম্পূর্ণ করি। এখানে 39 অর্থাৎ এখানে 82.5 থেকে এটা মাইনাস করলে 39, ক্যালকুলেটর ব্যবহার করে পাই 39.3, এটা পাই। দেখো ক্যালকুলেটর ব্যবহার করে এই মানগুলো পেলাম। এখানে এক্স থেকে এক্স বার মাইনাস, এখানে এক্স বার কী পেয়েছিলাম, এটা পেয়েছি, যেগুলো মাইনাস আসছে সেগুলো যেহেতু মডুলাস সেগুলো এখানে ধনাত্মক হবে, অর্থাৎ মডুলাসের মান কখনো ঋণাত্মক হয় না। এরপর দেখো এফ অফ এটার সাথে গুণ, এফ কি, এফ হচ্ছে 15 সাথে এই মানটা গুণ করে যেটা পাবো সেটা আবার লিখব। এখানে 15 ইন্টু এটা আমরা ক্যালকুলেটর ব্যবহার করি, এখানে 15 ইন্টু 35.7 ইকুয়াল দেই 535.5, তাহলে লিখি 535.5 এটা পেয়েছি। একই রূপে ক্যালকুলেটর ব্যবহার করে পাই। এরপর 93.3 ইন্টু 10 অর্থাৎ কী হবে 393 হবে, এটা হলো। এরপরে আমরা পয়েন্ট দিয়ে 0 লিখি, এটার মতো করে অর্থাৎ সদৃশ করে লেখা হলো। এরপর কি, এরপর এক্স মাইনাস এক্স বার এর স্কোয়ার, এক্স মাইনাস এক্স বার কত পেয়েছি, এখানে 35.7 পেয়েছি, এটাকে স্কোয়ার দিব, তাহলে লিখি 35.7 এর স্কোয়ার, এরপর হচ্ছে ইন্টু এফ। এফ কি, এখানে দেখো এটার স্কোয়ার দিয়েছি ইন্টু এফ, এফ হচ্ছে 15, এটার সাথে 15 গুণ করি, আমরা ক্যালকুলেটর ব্যবহার করে পাই। দেখো কত হয়, 19,117.35 এটা পেয়েছি। অনুরূপভাবে ক্যালকুলেটর ব্যবহার করে এগুলো লিখে দেই। এরপর সর্বশেষ হচ্ছে 39.3 এর স্কোয়ার ইন্টু 10 ইকুয়াল 15,000 লিখি 15,444.9 পেয়েছি 9, এগুলো আমরা নির্ণয় করলাম। এরপর দেখো আমরা এটার সমষ্টি নির্ণয় করি, সামেশন এফ মডুলাস এক্স মাইনাস এক্স বার ইকুয়াল দেই, এটা সমষ্টি নির্ণয় করব। আমরা ক্যালকুলেটর ব্যবহার করে পাই 1233.6 পেয়েছি, ক্যালকুলেটর ব্যবহার করে এটা পেলাম। এবার থেকে এটার সমষ্টি নির্ণয় করি, তাহলে সামেশন এফ, এখানে ব্র্যাকেট মডুলাস এক্স মাইনাস এক্স বার মডুলাস শেষ করি, ব্র্যাকেট শেষ করি, এখানে হোল স্কয়ার দেই, ইকুয়াল দেই, কত হবে দেখো, এগুলো নির্ণয় করি। আমরা ক্যালকুলেটর ব্যবহার করি, ক্যালকুলেটর ব্যবহার করে পাই 41,350.5 এটা পেয়েছি ক্যালকুলেটর ব্যবহার করে। এখন এখান থেকে আমরা গড় ব্যবধান পরিমিত ব্যবধান নির্ণয় করব। তাহলে লিখি অতএব গড় কমা, এখানে গড়কে এক্স বার দ্বারা প্রকাশ করা হয়, এক্স বার ইকুয়াল কী হবে, এখানে আমরা গড় বের করেছিলাম ইতিপূর্বে, এটা এক্স বার ইকুয়াল সামেশন, এখানে এন, এখানে আই ইকুয়াল 1, এখানে বাই হবে, এখানে এফ এক্স, এখানে আমরা এফ আই এক্স আই এভাবে লিখতে পারি। যদি এখানে লিখি তাহলে এখানেও অবশ্যই আমাদের এফ আই এক্স আই এভাবে লিখতে হবে, বাই এন, এখানে এন কত সেটা আমরা লিখব। তাহলে দেখো ইকুয়াল দেই, এখানে আমরা পেয়েছিলাম 2160
বাই এন এর মান হচ্ছে 50 ইকুয়াল আমরা ভাগ করে পেয়েছি 43.2। এটা একটা অ্যান্সার, অর্থাৎ এটা হচ্ছে গড় নির্ণয় করলাম। এরপর আমরা গড় ব্যবধান নির্ণয় করব। তাহলে লিখি অতএব গড় ব্যবধান এম রেস্ট অফ ডি রেস্ট অফ এক্স বার ইকুয়াল আমরা সূত্রটি লিখি সামেশন এফ মডুলাস এক্স মাইনাস এক্স বার মডুলাস শেষ করি বাই এখানে এন। এখানে আমরা এই যে সামেশন এর মান এখানে এন, এখানে আই ইকুয়াল 1 এভাবে লিখতে পারি, আবার এটা না লিখলেও হয়। এখানে আমরা কত পেয়েছি দেখো 1293.6 বাই এখানে এন ইকুয়াল 50 পেয়েছি। আমরা ভাগ করি, ক্যালকুলেটর ব্যবহার করি 25.872 কী পেলাম ভাগ করে 25.872। এটা একটা অ্যান্সার, অর্থাৎ গড় ব্যবধান নির্ণয় করেছি। গড় ব্যবধান নির্ণয় করতে বলেছে এবং গাণিতিক গড় আমরা নির্ণয় করেছি বা গড় ব্যবধান। এরপর দেখো পরিমিত ব্যবধান। পরিমিত ব্যবধান হচ্ছে বেদাঙ্কের বর্গমূল। তাহলে দেখি অতএব পরিমিত ব্যবধান সিগমা ইকুয়াল, পরিমিত ব্যবধান হচ্ছে সিগমা ইকুয়াল এখানে বর্গমূল হবে এখানে সামেশন এন আই ইকুয়াল 1 এফ অফ এক্স মাইনাস এখানে মডুলাস এক্স মাইনাস এক্স বার মডুলাস শেষ করি এখানে ব্র্যাকেট এখানে হোল স্কয়ার দেই বাই এন। এটা আমরা লিখতে পারি ইকুয়াল, এটার মান বসিয়ে দেই। এটা ইকুয়াল কী পেয়েছিলাম 41,350.5 বাই এন ইকুয়াল হচ্ছে 50 এখানে বর্গমূল ইকুয়াল দেই। এটা আমরা ক্যালকুলেটর ব্যবহার করে সমাপ্ত করি 41,350.5 বাই 50 ইকুয়াল দেই 28 পয়েন্ট লিখি 28.7778156 অর্থাৎ আমরা দশমিক বিন্দুর পরে 3 অঙ্ক বা 2 অঙ্ক লিখতে পারি। দশমিক বিন্দুর পরে 3 অঙ্ক আমরা লিখি 28.758 এটা পেয়েছি। এটা হচ্ছে পরিমিত ব্যবধান। দেখো এখন এখানে তুলনা করতে পারছে গড় ব্যবধান এবং পরিমিত ব্যবধানের তুলনা অর্থাৎ পার্থক্য। তাহলে দেখি অতএব গড় ব্যবধান ও পরিমিত ব্যবধানের পার্থক্য বা তুলনা। অতএব গড় ব্যবধান ও পরিমিত ব্যবধানের পার্থক্য ইকুয়াল দেই। এখানে কত পেলাম দেখো এই 28.758 মাইনাস কত পেয়েছি 25 পয়েন্ট অর্থাৎ গড় ব্যবধান পেলাম 25.872 ইকুয়াল দেই। আমরা এটা ক্যালকুলেটর ব্যবহার করে মাইনাস করি 28.758 মাইনাস 25.872 ইকুয়াল দেই 2.886 লিখি 2.886। এটা হচ্ছে গড় ব্যবধান ও পরিমিত ব্যবধানের পার্থক্য। আমরা পরিমিত ব্যবধান পেয়েছিলাম, এটা যদি পরিমিত ব্যবধান চাই তাহলে এটাও একটি অ্যান্সার, দুইটার পার্থক্য এটাও একটি অ্যান্সার। যদি গড় ব্যবধান চাই তাহলে এটাও একটা অ্যান্সার এবং গাণিতিক গড় বা গড় এর অ্যান্সার হচ্ছে এটা। আশা করি বুঝতে পেরেছ। অর্থাৎ শুধুমাত্র এই সূত্রগুলো জানা থাকলে এই অঙ্ক করা সম্ভব হবে। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।